ইউএসের বিপক্ষে গেল মাসে 2-1 সিরিজ হারার পর বাংলাদেশকে নিয়ে দর্শক মহলে বা সাংবাদিক মহল বা সুশীল সমাজ যাই বলেন না কেন, কারোর তেমনই আশা ছিল না বিশ্বকাপকে নিয়ে যে বাংলাদেশ বিশ্বকাপে ভালো কিছু করতে পারবে কিনা। এমনকি বাংলাদেশ যে গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ আছে, সেখানে অনেকেই বলছিল যে বাংলাদেশ নেপাল ছাড়া আর কারোর সাথে জিততে পারবে না বা নেপাল নেদারল্যান্ড ছাড়া অন্য কারোর সাথে জয়লাভ করতে পারবে না। ওই জায়গা থেকে যেখানে তারপরে আমরা প্র্যাকটিস ম্যাচে ইন্ডিয়ার কাছে 60 রান হেরেছি, সেই জায়গা থেকে পেছনে ফেলে বাংলাদেশ আজকে শ্রীলঙ্কাকে বিশ্বকাপের প্রথম ম্যাচে হারালো, 2 উইকেটে ম্যাচটি জয়লাভ করলো। যদিও বাংলাদেশ কিন্তু আজকের ম্যাচটি সহজ ম্যাচটিকে কঠিন করে জিতলো। আপনারা খেয়াল করে দেখবেন যে তারা যে শ্রীলঙ্কা আগে ব্যাট করে 20 ওভার 124 রান করলো, 125 রানের টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে নেমে বাংলাদেশের এই টার্গেট লক্ষ্য অ্যাচিভ করতে 19 ওভার ব্যাটিং করতে লাগলো। অথচ বাংলাদেশ যে 125 রান টার্গেট পেয়েছে সেটি কিন্তু 16 ওভারেই সম্ভব, 15-16 ওভার কিন্তু টার্গেট অ্যাচিভ করা সম্ভব। প্লাস এই টার্গেট যত কম ওভারে আপনি টার্গেটটা অ্যাচিভ করবেন তত তাড়াতাড়ি কিন্তু আপনার যখন ম্যাচটি জয়লাভ করবেন আপনার নেট রান রেটটা কিন্তু আপনাকে এগিয়ে রাখবে। এখনই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ জয়টা কিন্তু বাংলাদেশকে এখন আশা জাগাচ্ছে যে বাংলাদেশ সুপার এইটে যদি যেতে পারে, নেপাল নেদারল্যান্ডসকে হারাতে পারলে বাংলাদেশ সুপার এইটের আশাটা বেঁচে থাকলো। এবং শ্রীলঙ্কার কিন্তু দ্বিতীয় রাউন্ডের যাওয়াটা অনেক কঠিন হয়ে গেল, কারণ তারা প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে হেরেছে বিশাল ব্যবধানে, 77 রানে অল আউট হয়ে গেছিল তারা। তারপর সাউথ আফ্রিকা ইজিলি ম্যাচটি জিতে নেয়। তারপর আজকে তারা হারলো পরপর 2টি ম্যাচ জিতে। এখন তাদের জন্য সুপার এইটে যাওয়াটা অনেক কঠিন হয়ে গিয়েছে। এখন তাদের শেষ 2টি ম্যাচ নেপাল নেদারল্যান্ডসের বিপক্ষে, 2টিতে তাদের জয়লাভ করতে হবে। তারপর তাকে থাকতে হবে অন্যান্য দলের বিপক্ষে। যদি অন্যান্য 2টি দল যদি তাদের মতো 2টি করে ম্যাচ জয়লাভ করে, তখন তাদের একটা সুযোগ থাকবে পরের রাউন্ডে যাওয়ার। তার আগে নেপাল নেদারল্যান্ডের সাথে জিততে হবে। তাই তাদের অনেক কঠিন হয়ে গেল যাওয়াটা, যদি বাংলাদেশ না বাকি সবগুলো ম্যাচ হেরে যায়। তাই এবং সাউথ আফ্রিকার যদি বাকি 3টি ম্যাচের মধ্যে কোনো 1-2টি ম্যাচ হেরে যায়, তখন দেখা যাবে যে নেপালে শ্রীলঙ্কার একটি সুযোগ থাকবে। আর বাংলাদেশকে দ্বিতীয় রাউন্ডে যেতে হলে সাউথ আফ্রিকার সাথে তো বাংলাদেশ হয়তো বা পারবে না, কিন্তু নেপাল নেদারল্যান্ডসের সাথে জয়লাভ করলে বাংলাদেশের একটি যাওয়ার সম্ভাবনা রয়েছে। আচ্ছা, সেটি অনেক পরের আলোচনা। সাউথ আফ্রিকার বিপক্ষে আগামী পরশুদিন বাংলাদেশের ম্যাচ রয়েছে। তার আগে যদি আমরা আজকের ম্যাচটিকে নিয়ে কথা বলি, যে বাংলাদেশকে কেন আজকে এই ইজি ম্যাচটি কঠিন করে জিততে হলো, তার মেইন কারণ আমাদের বাংলাদেশের টপ অর্ডার ব্যাটিং। 125 রান টার্গেটে ব্যাট করতে নেমে যখন বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে তানজিদ তামিম 3 রান করে আউট হয়ে যাবে, তারপর আমাদের সৌম্য সরকার 0 করে আউট হয়ে গেছে, 3 নম্বরের নাম লিটন দাস মাত্র 36 রান করেছে, কিন্তু 38টি বল খেলেছে, অনেক বল খেলে বল নষ্ট করে দলে কুশল টাইমে আউট হয়ে গেছে। তাছাড়া আমাদের ক্যাপ্টেন শান্ত 7 রান করে সে আউট হয়ে গিয়েছে। এরকম টপ অর্ডার 4টা ব্যাটসম্যান যদি ভাবে আউট হয়ে যায়, তারপর শুধুমাত্র তাহিদ হৃদয়ের ভরসার কারণে কিন্তু সে তার 20 বলে 40 রান এবং ওই আউট হয়ে যাওয়ার আগে হাসারাঙ্গার 3 বলে টানা 3টি ছক্কা, হ্যাটট্রিক ছক্কা মারাতে কিন্তু বাংলাদেশ কিন্তু টার্গেটটা অনেক কাছে ঘনিয়ে আসে। যখন বাংলাদেশের হৃদয় যখন আউট হয়, তখন বাংলাদেশের রান দরকার 49 বলে 33 রান। সেখান থেকে কিন্তু যেখানে তাড়াতাড়ি ম্যাচটি শেষ করার কথা, সেখান থেকে সাকিব আল হাসান বলি আমরা, মাহমুদুল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন তারা ম্যাচটিকে কঠিন করেছে। সাকিব আল হাসান তো ব্যাক টু ব্যাক ফ্লপ করলো, ইন্ডিয়ার সাথে 34 বলে 28 করলো, আজকে করলো 14 বলে 8 রান। বোলিংও সাকিব আল হাসান ভালো বোলিং করেনি, গত ইন্ডিয়ার বিপক্ষে প্র্যাকটিস ম্যাচে করেছে 4 ওভার 47 রান, কোনো উইকেট পায়নি। আজকে 3 ওভারে 30 রান দিয়ে কোনো উইকেট পায়নি। আসলে সাকিব আল হাসান থেকে তো এটা আশা করা যায় না। বাংলাদেশ কিন্তু এই ম্যাচটি চাইলে কিন্তু 15-16 ওভার জিততে পারতো, যদি না আমাদের টপ অর্ডার 4 জনের মধ্যে সবাই ফ্লপ করতো। লিটন দাস রান পেয়েছে কিন্তু 38 বলে 36 রান, ভাই টি20তে কি চলে এগুলা? ওয়ানডে তো এখন মানুষ 38 বলে 40-45 রান করে ফেলে, স্ট্রাইক রেট 100 উপর ব্যাটিং করে। ওই জায়গাতে আপনি টি20 খেলতে নেমে 100 নিচের স্ট্রাইক রেটে ব্যাট করেছেন। আমরা যদি প্রথমে আগে আমাদের বোলিংটা নিয়ে কথা বলি, আজকের ম্যাচে যদি আমাদের সেল পয়েন্ট থাকে সেটি হচ্ছে বাংলাদেশের বোলিং, বিশেষ করে মুস্তাফিজ এবং রিশাদ হোসেনের বোলিং। আর ব্যাটিংয়ে যদি একটা বলার মতো জিনিস থাকে সেটা হচ্ছে তাহিদ হৃদয়ের 20 বলে 40। বোলিংয়ে যেখানে তাদের শুরুটা হয়েছিল আগে ব্যাটিং করে শ্রীলঙ্কার প্রথম 6 ওভারে 53 রানে 2 উইকেট, তাদের 6 ওভারে রান রেটের সংখ্যা ছিল প্রায় 9 ওভার প্রতি। সেখান থেকে শেষ 14 ওভারে তারা রান জড়ো করেছে 84 বলে মাত্র 71 রান, উইকেট তারা হারিয়েছে 7টি। ওই সময় বাংলাদেশের বোলারদের মধ্যে তাদেরকে চেপে ধরেছিল মুস্তাফিজুর রহমান, যে 4 ওভারে 17 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে। রিশাদ হোসেন আমাদের লেগ স্পিনার 4 ওভার 22 রান দিয়ে 3 উইকেট শিকার করেছে, যে পরবর্তীতে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছে। আসলে রিশাদ হোসেনকে নিয়ে না বললেই নয়, রিশাদ হোসেনের ওই যে পরপর 2টি বলে 2টি উইকেট, যার মধ্যে হাসারাঙ্গার উইকেট ছিল, তার আগে 1 উইকেট নিয়েছিল, পরপর 2টি বলে 2 উইকেট, সেখানে কিন্তু শ্রীলঙ্কা হুচট খেয়ে যায়। এবং শ্রীলঙ্কার যেখানে তারা 6 ওভার 53 রানে 2 উইকেট, যেখানে তার মনে হচ্ছিল একটা সময় রান রেট দেখাচ্ছিল 180-84 রান হবে, সেখান থেকে তাদেরকে আমরা 124 রানে আটকে ফেলেছে, তাদের 9টি উইকেট চলে গেছে। শেষ 14 ওভারে তারা মাত্র 71 রান জোরো করতে পেরেছে, 7টি উইকেট হারিয়েছে। এখন বাংলাদেশ ব্যাট করতে নেবে, বাংলাদেশের তো অ্যাজ ইউজুয়াল সবসময় যেরকমটা করি আমরা, প্রথম পাওয়ার প্লেতেই আমরা 6 ওভারে 34 রান দিয়ে 3টি উইকেট আমরা হারিয়ে ফেলি। সেখান থেকে বাংলাদেশের তাড়াতাড়ি জয়লাভ করে তো দূরের কথা, বাংলাদেশ ইনিংস বিল্ড আপ করতে অবস্থা খারাপ হয়ে গেছে। সেখানে তাহিদ হৃদয়ের ওই কুইক ফায়ার 20 বলে 40 রানে নকটি, শেষের দিকে যদিও মাহমুদুল্লাহ রিয়াদ ম্যাচটি জিতিয়ে উঠেছে, কিন্তু সাকিব আল হাসানের এই ছন্নছাড়া ব্যাটিং 14 বলে 8 রান, রিশাদ হোসেনের
জিরো করে আউট হয়ে যায়, তারপর পরের বলে তাসকিন আহমেদের আউট হয়ে যায়, বাংলাদেশকে 8টি উইকেট শেষে বাংলাদেশের পতন ঘটেছে, 8টি উইকেট পড়েছে। তারপর বাংলাদেশ যদি 2টি উইকেটে ম্যাচটি জয়লাভ করেছেন। প্রথম 6 ওভারে বাংলাদেশের রান সংখ্যা ছিল 3 উইকেট হারে 34 রান, ওভার প্রতি 6 এর নিচে। সেখান থেকে লাস্ট 13 ওভারে বাংলাদেশের রান হয়েছে 91 রান, যদিও বাংলাদেশ উইকেট সেখানে হারিয়েছে 5টি। তবে তুলনামূলক শ্রীলঙ্কা থেকে বাংলাদেশ ভালো করেছে, কিন্তু এই ভালোটা আরো ভালো হতে পারতো। কারণ যদি এরকমটা দেখি আমরা সাউথ আফ্রিকার বিপক্ষে, ধরেন যে উদাহরণস্বরূপ তার আগে ব্যাটিং করে 160 রান বা 70 রান করলো, বাংলাদেশ টার্গেটে নেমে আসলে বাংলাদেশ যে শ্রীলঙ্কার সাথে যে ব্যাটিং দেখালো, এই ব্যাটিং ডিসপ্লে দিয়ে কিন্তু সাউথ আফ্রিকা বা বড় দলের সাথে জিতারা খুবই মুশকিল। বড় দল বাদ দেন, আপনি নেদারল্যান্ডসের সাথে কোনো ম্যাচে যদি বাংলাদেশকে 160 রানের 70 রান টার্গেট পড়ে, তখন বাংলাদেশের যে ব্যাটিং এর অবস্থা, আসলে বাংলাদেশ আসলে একদমই জিততে পারবে না। তাই বাংলাদেশের এখন অস্ত্র মূলত হচ্ছে গিয়ে বাংলাদেশের বোলিংটাই, যেটা প্রমাণ হচ্ছে এই যে যেটা বললাম, মুস্তাফিজুর রহমান 4 ওভার 17 রান 3 উইকেট শিকার করেছে, তাসকিন আহমেদ ভালো বল করেছে, 4 ওভারে 25 রান 2 উইকেট শিকার করেছে, তানজিম হাসান সাকিব 4 ওভারে 24 রান 1 উইকেট শিকার করেছে, ঋষাদ 4 ওভারে 22 রান 3 উইকেট শিকার করেছে, ভালো বল করেছে। সাকিব আল হাসানের আসলে বোলিং এর কোনো আগামাথা আমি কিছু বুঝতেছি না, এরকম বাজে বোলিং করার কারণটা কি সাকিব আল হাসানের? আর ব্যাটিংও আমাদের এই ব্যাটসম্যানদের কথা বললাম, এরকম পরপর বাজে ব্যাটিং আসলে বাংলাদেশকে কিন্তু খুব বাজেভাবে ভুগিয়েছে। তবে শেষ পর্যন্ত বেলা শেষে একটি সুখের খবর হচ্ছে, বাংলাদেশ ম্যাচটি জয়লাভ করেছে 2 উইকেটে, বাংলাদেশ 2টি পয়েন্ট অর্জন করেছে। এবং পয়েন্ট টেবিলে যদি আপনাদেরকে দেখাই, এই ম্যাচের পরে বাংলাদেশের পয়েন্ট টেবিল গ্রুপ অফ ডেথ অর্থাৎ গ্রুপ ডির পয়েন্ট টেবিলে একটি ম্যাচ একটিতে জয়লাভ করে সাউথ আফ্রিকা শীর্ষে রয়েছে 2 পয়েন্ট নিয়ে। তারপর নেট রান রেট হচ্ছে তাদের +1.05। তারপর দ্বিতীয় পজিশনে রয়েছে নেদারল্যান্ডস, তারা এক ম্যাচে 2টি পয়েন্ট পেয়েছে, নেপালকে তারা হারিয়েছে। তাদের নেট রান রেটটা বাংলাদেশ থেকে কিছুটা উপরে। যদি বাংলাদেশ তাড়াতাড়ি ম্যাচটি জয়লাভ করতে পারতো আজকের ম্যাচটি, তাহলে বাংলাদেশ ভালো একটি নেট রান রেটে নেদারল্যান্ডস এমনকি আফ্রিকাকে পিছিয়ে ফেলে একও থাকতে পারতো, যদি ভালোভাবে ম্যাচটি জিততে পারতো। 3 নম্বর রয়েছে বাংলাদেশ। বাংলাদেশের নেট রান রেট হচ্ছে এক ম্যাচে একটি জিতে 2 পয়েন্ট, নেট রান রেট হচ্ছে 0.38। তারপর এই 4 নম্বরে রয়েছে নেপাল, একটি দেখতে হেরেছে 0 পয়েন্টের খাতা খুলতে পারেনি, কিন্তু শ্রীলঙ্কা 2টি হেরে এখন তারা রয়েছে 5 নম্বর পজিশনে। শ্রীলঙ্কা যদি নেক্সট 2টি ম্যাচের একটিতে হারে, তারা অফিসিয়ালি এবারে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আর যদি 2টিও জয়লাভ করে, তাদের একটা সম্ভাবনা রয়েছে। তবে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সম্ভাবনায় এখনও টিকে রয়েছে নেদারল্যান্ডস, বাংলাদেশ এবং সাউথ আফ্রিকা, এমনকি নেপালও, যদিও নেপালের সম্ভাবনা খুবই 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 কম। তো আজকের ভিডিওটি এতটুকুই ছিল। পরবর্তী ভিডিওতে বাংলাদেশের আজকের ম্যাচকে নিয়ে বিস্তর আলোচনা করা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, স্পোর্টস সৈনিক চ্যানেলের পাশে থাকুন। যারা যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, তারা ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফিজ।